ওয়েলকাম টু বিএস একাডেমি। নিয়ে এসেছি তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টার, যেখানে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। আমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে পড়েছিলাম 5টা রাজ্যের কথা। কি রাজ্য? একটা পড়েছিলাম মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, ল্যান্টি, আর শেষেরটা পড়েছিলাম কি অ্যানিমেলিয়া। আজকে আমরা যেটা পড়ব যে এই অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস হয়েছে। কিন্তু তোমাদের সিলেবাসে যে ধরনের জিনিসগুলো দেওয়া আছে এই প্রাণী রাজ্যের, আমরা জানি তোমরা নর্মালি এমনি জাস্ট কি পড়েছো যে কডাডা নন কডাডা। কডাডা কারা? ইন জেনারেলি যাদের নটকট নার্ভকট অর্থাৎ তোমার মেরুদণ্ড আছে, ছোটবেলা থেকে পড়ছো যেটা, হ্যাঁ, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আর নয়। কডাডার যাদের মেরুদণ্ড নেই, অমেরুদণ্ডী প্রাণী। তোমরা নন কডাডার ক্লাস 9-এ পড়েছিলে কি না, যার আন্ডারে আমাদের 10টা কি রয়েছে, পর্ব রয়েছে। তার মধ্যে প্রোটোজোয়াকে আমরা ঠিক পর্ব বলতে পারি না, এটাকে বলা হয় কি উপরাজ্য। তো বাকিগুলো হচ্ছে পর্ব, যেগুলো কি পড়ব, এই 10টার প্রত্যেকটার কিছু বৈশিষ্ট্য পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, আর কিছু কমন নাম পড়তে হবে। আর এই যে পর্বগুলোর লার্ভা দশাগুলো কি কি, এইগুলো আমাদের এই টপিকে পড়তে হবে। হয়েছে? পরে পড়বো আর কি না, এই পর্বগুলোর বৈশিষ্ট্য সম্বন্ধে পড়ব। এইবারে এইটা পড়তে গেলে আমাদেরকে প্রথমে এই 10টা, একটা বাদ দিয়ে যে 9টা পর্ব রয়েছে, এই পর্বগুলোর নাম সিরিয়ালি জানতে হবে। কারণ একটা থেকে আর একটা পর্ব ইভলভ হয়েছে, মানে উৎপত্তি ঘটেছে। তুমি যদি প্রোটোজোয়ার পরে তুমি নিডারিয়াকে পড়ো, তাহলে কিন্তু তোমার পড়াটা ভুল হবে, বৈশিষ্ট্য শোনাটা ভুল হবে বা বোঝাটা ভুল হবে। কারণ কি, তোমাকে সিকোয়েন্সে মনে রাখতে হবে। কারণ একটা পর্ব থেকে আর একটা পর্ব, সেখান থেকে আর একটা পর্বের উৎপত্তি এইভাবে হয়েছে। অতএব 10টা পর্বের নাম তোমাকে, 9টা পর্ব আর একটা মানে উপরাজ্য, যার নাম তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে। কি কি নাম? উপরাজ্য প্রোটোজোয়া, পর্ব পরিফেরা, নিডারিয়া, পর্ব ট্রিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা বা নিমাটোহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা। এই 10টা, 9টা পর্ব আর একটা উপরাজ্যের আমরা কি জানবো? বৈশিষ্ট্য জানবো, আবার বলছি উদাহরণ জানবো, আর কি জানবো? তাদের কমন নেমগুলো জানবো। যে উদাহরণগুলো আছে তাদের কমনলি তাদেরকে কি বলা হয়, লোকাল নাম, বিজ্ঞানসম্মত নাম তো অবশ্যই জানবো। তো আমরা একটু জেনে নেব একটু অন্যভাবে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। সারা পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, যে স্যার কিছু প্রাণী আছে স্যার অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা, আমরা ছোটবেলায় পড়ছি স্যার একটা কোষ দ্বারা গঠিত, তাদেরকে আমরা বলবো প্রোটোজোয়া। বোঝা গেছে না? যায়নি? তাহলে একটা এককোষী, একটা বহুকোষী, হ্যাঁ কি না? সারা পৃথিবীতে যে প্রাণীগুলো আছে, কিছু প্রাণীকে খালি চোখে দেখা যায় না, তারা এককোষী প্রাণী, আর কিছু আছে কি বহুকোষী প্রাণী। বোঝা গেছে না? যায়নি? এককোষী প্রাণীদেরকে আমরা বলি কি, বলো, প্রোটোজোয়া। আর বহুকোষী প্রাণীদেরকে বলি কি, মেটাজোয়া। হয়েছে? এরপর আমরা পড়বো যে তাহলে এইখান থেকে আমরা একটা কনসেপ্ট তৈরি হলো যে প্রোটোজোয়া মানে তাদের দেহ একটা মাত্র কোষ দ্বারা গঠিত, অর্থাৎ একটা কোষের সাহায্যে সমস্ত জৈব ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এই কনসেপ্টটা একটা পর্বের আমরা এই 6 থেকে একটা অন্তত ক্যারেক্টার জেনে নিলাম। সেকেন্ড, যারা বহুকোষী যারা প্রাণী, আমরা জানি যারা বহুকোষী প্রাণী যে একাধিক কোষ দ্বারা কি গঠিত হয়, কলা, একাধিক কলা দ্বারা অঙ্গ, একাধিক অঙ্গ দ্বারা তন্ত্র, একাধিক তন্ত্র দ্বারা একটা দেহ, যারা বহুকোষী প্রাণী। তো প্রশ্ন, আমরা জানি যে একাধিক কোষ আছে মানে বহুকোষী, মানে তাদের কলাতন্ত্র গঠিত হওয়া উচিত, মানে কলা তৈরি হওয়া উচিত, হ্যাঁ কিনা? বোঝা যাচ্ছে না? জানি যে কোষ আছে মানে কলা তৈরি হওয়া উচিত, মানে যেহেতু বহুকোষী তাহলে তাদের কলা তৈরি হয়। যারা এককোষী তাদের তো কলার কোনো প্রশ্ন আসে না। তো প্রশ্ন, তাহলে কলাতন্ত্রের উপর ভিত্তি করে ভাগ করলে দেখছি যে কিছু প্রাণী আছে স্যার
যাদের কলাতন্ত্র গঠিত হয়নি। কিন্তু বহুকোষী হিসেবে কলাতন্ত্র গঠিত হয়নি। তোমার একটু লজিক বলি, তুমি কল্পনা করো যে একটা কলা গঠিত হতে গেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সেল লাগে, সেই সেলটা হয়তো এর নেই। বহুকোষী বলছি হয়তো দেখা যায় 5, 7, 8টা কোষ আছে। কলা তৈরি হতে গেলে একটা নির্দিষ্ট কোষ লাগে, সেই অ্যামাউন্টের কোষ নেই। বোঝা গেছে না যায়নি? তাহলে প্রশ্ন বলছি কি, যে কিছু প্রাণী বহুকোষী রয়েছে যাদের কলাতন্ত্র গঠিত হয়নি, তাদের আমরা কি বলবো? প্যারাজোয়া। যার আন্ডারে রয়েছে আমাদের পরিফেরা। বোঝা যাচ্ছে না যায়নি? তোমাকে যদি পরিফেরার ক্যারেক্টার বলে বা চরিত্র বলে, একটা ক্যারেক্টার অন্তত তুমি বলতে পারবে এই সব থেকে, যে স্যার কলাতন্ত্রবিহীন প্রাণী, কলাতন্ত্রবিহীন প্রাণী। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার যাদের বহুকোষী হওয়া সত্ত্বেও কলাতন্ত্র গঠিত হয়নি, তাদের লেভেলকে কি লেভেল বলবো? সেল লেভেল না টিস্যু লেভেল? বোঝার চেষ্টা করো। টিস্যু লেভেল যাদের বলবো টিস্যু গঠিত হয়ে গেছে, কলাতন্ত্র গঠিত হয়ে গেছে। যাদের টিস্যু গঠিত হয়নি অথচ বহুকোষী, তাদের লেভেল কি বলবো? সেল লেভেল। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার কাছে যখন খুচরো পয়সা আছে, তাহলে আমার লেভেল কি? টাকা। পয়সা লেভেল মানে ওই যে 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা, 1 টাকা নেই, খুচরো পয়সা আছে। তাহলে আমি পয়সার লেভেলের লোক, তার কাছে টাকা আছে। টাকা লেভেলের লোক, তার কাছে 1 লাখ টাকা আছে, তার লেভেল কি? 1 লাখ। আর কোটি টাকা আছে, তাহলে তার লেভেল কি? বলছি কোটি। কথাটা বুঝতে পারছি না? পারেন বা হাজার মাঝে হতো এত ছাড়া। প্রশ্ন, তাহলে পরিফেরার মেম্বার গুলো কোন লেভেলের অর্গানাইজেশন দেখাবে? সেল লেভেল না টিস্যু লেভেল? অবভিয়াসলি সেল লেভেল। তাহলে এখানে আমরা অর্গানাইজেশন কি বলবো? সেল লেভেল। এগুলো নিড লেভেলে আছে, বুঝেছ? সেল লেভেল অর্গানাইজেশন। বোঝা গেছে না জানি? দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? তুমি বলবো স্যার কেউ সেল লেভেল বলবো, এই অসুবিধা কোথায়? আরে বাবা, যারা বহুকোষী একাধিক কোষ দ্বারা গঠিত, তাদের লেভেলটার কথা বলছে। এক কোষী তো সবসময় একটাই মাত্র কোষ দ্বারা গঠিত, তো এমনি নর্মাল সেল লেভেল। কিন্তু একে কেন বলছি না? বহুকোষী হওয়া সত্ত্বেও যাদের টিস্যু গঠিত হয়েছে তাদের বলবো টিস্যু লেভেল। যাদের দেখছি কিছু প্রাণী অন্তত দেখা যাচ্ছে যাদের টিস্যু গঠিত হয়নি, তাদের অর্গানাইজেশনকে কি বলবো? সংগঠন, দেহ সংগঠন। কটা কোষ? না না স্যার একাধিক কোষ দ্বারা গঠিত, এখনো কলা তৈরি হয়নি। তাহলে কোন লেভেলের হবে তারা? সেল লেভেল। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? এই অবধি ক্লিয়ার? এইবারে যারা কলাতন্ত্র গঠিত হয়েছে তাদেরকে কি বলবো? এন্টারোজোয়া। কি জোয়া? এন্টারোজোয়া। ক্লিয়ার? তাহলে এন্টারোজোয়ার যে মেম্বার গুলো আছে অন্তত টিস্যু লেভেল হওয়া উচিত। বোঝা যাচ্ছে না যায়নি? এইবারে চলে আসবো আমরা এন্টারোজোয়ার কতগুলো ভাগ রয়েছে। কি ভাগ? স্যার যারা এন্টারোজোয়া না স্যার, তাদের দেহ স্তর দেখলে কারো 2টা স্তর, কারো 3টে স্তর। বলছি স্যার 2টা স্তর যাদের দ্বারা গঠিত হবে তাদেরকে কি বলবো? স্যার ডাই মানে 2, ব্লাস্টিক মানে স্তর, স্যার তাদেরকে বলবো ডিপ্লোব্লাস্টিক। আর যাদের 3টে স্তর দ্বারা গঠিত তাদেরকে বলছি ট্রিপ্লোব্লাস্টিক। বলছি স্যার ডিপ্লোব্লাস্টিক মানে কটা, কি স্তরগুলা কি কি একটু বলুন তো? বলছি তার বাইরে এক্টোডার্ম, ভিতরে এন্ডোডার্ম, তাদেরকে বলছি কি? ডিপ্লোব্লাস্টিক। বলছে যারা বহুকোষী মানে কলাতন্ত্র তৈরি হয়েছে, তাদের দেখা যায় দেহ স্তর দেখা যায়। কলাতন্ত্র থাকা মানে এর দেহ স্তর নেই, কলাতন্ত্র থাকা মানে দেহ স্তর দেখা যাবে। কি দেখা যাচ্ছে? কিছু প্রাণীর দেখা যাচ্ছে বা কিছু পর্বের দেখা যাচ্ছে দেহ স্তর গঠিত হয়েছে কি? দুটো দুটো স্তর দ্বারা দেহ গঠিত হয়েছে, তাদেরকে কি বলবো বলো? ডিপ্লোব্লাস্টিক। আবার কারোর কারোর দেখা যাচ্ছে দেহ 3টে স্তর দ্বারা গঠিত, মানে বাইরে স্যার এক্টোডার্ম, ভেতরে এন্ডোডার্ম, মাঝখানে মেসোডার্ম, 3টা স্তর তৈরি হচ্ছে, তাদেরকে কি বলবো? ডিপ্লোব্লাস্টিক। এবারে প্রশ্ন, ডিপ্লোব্লাস্টিক কারা? এই নিডারিয়া টিনোফোরার দেহ, যদি যে কোনো প্রাণীর দেহকে তুমি যদি প্রস্থচ্ছেদ করে পর্যবেক্ষণ করো, দেখতে পাবো 2টা স্তর দ্বারা গঠিত। তাহলে এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে এরা কি? তাহলে ডিপ্লো বলো প্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী। এখানে তাহলে নিডারিয়া টিনোফোরার একটা করে ক্যারেক্টার আমরা পেয়ে গেছি না পাইনি? নিডারিয়া টিনোফোরার একটা করে ক্যারেক্টার হচ্ছে কি? এরা দ্বিস্তরীয়। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? এইবারে
তাহলে এন্টারোজোয়ার দুটো ভাগ, একটা ডিপ্লোব্লাস্টিক যাদের দেহ দুটো স্তর দ্বারা গঠিত হয় ডিপ্লোব্লাস্টিক, যারা আছে নিডারিয়া টিনোফোরা যাদের দেহ তিনটা স্তর দ্বারা গঠিত হয় তাদেরকে বলছি কি বলো ডিপ্লোব্লাস্টিক। তাহলে তারপরে যে মেম্বার গুলো স্যার প্লাটিহেল মেন্থিস থেকে একদম ইকাইনোডার্মাটা আপনি কডাটাও বলে দিন, কডাটা যেটা আমরা পরে মেরুদণ্ডের দিকে ঢুকে যাচ্ছি, স্যার সবার তিনটে স্তর, আমাদের পর্যন্ত স্তর, নবাই পর্যন্ত সব তিনটা স্তর, হয়েছে না হয়নি? বোঝা গেছে না যায়নি? যে একদম স্যার প্লাটিহেল মেন্থিস থেকে একদম কডাটা পর্যন্ত যদি আপনি ধরেন সবারই দেহ স্যার তিনটে স্তর। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? তাহলে যারা ডিপ্লোব্লাস্টিক হবে তাদেরকে কি বলবো, তারা কোন লেভেলের হবে? তাহলে টিস্যু লেভেল, কলা গঠিত হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে ওদের লেভেলকে কি বলবো তাহলে বলো? টিস্যু লেভেল অর্গানাইজেশন, নিডারিয়া টিনোফোরা। সেকেন্ড পয়েন্ট পেয়ে গেলাম কি, টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখাবে এই দুজনে। হয়েছে? তুমি বলবে স্যার আমি একটু আগে বলছেন এন্টারোজোয়ার সবাই টিস্যু লেভেল, তো ওরা কেন? একটু পরে বলবো, ওদের আরো একটু উন্নত হবে, অঙ্গ তৈরি হয়ে যাবে, লজিক আসছে। এই অবধি ক্লিয়ার হয়েছে? তো যারা ট্রিপ্লোব্লাস্টিক, মন দিয়ে শুনবে, যারা ট্রিপ্লোব্লাস্টিক তোমরা, তারা কি কি আছে তাহলে? এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম। মানে দেখবে একটা বডিতে না, বুঝেছ, তোমরা মনে হয় ছোটবেলা থেকে পড়ছো যে স্যার শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কি হয়? জাইগোট, এককোষী। স্যার সেটা বিভাজিত 8 থেকে 16টা কোষযুক্ত কোষপুঞ্জ তৈরি করে, স্যার তাকে বলি মরুলা। মরুলা বিভাজিত হয় কি করে? তোমরা পড়ছো 32 থেকে 64টি কোষযুক্ত কোষপুঞ্জ তৈরি করে, স্যার তাকে বলি ব্লাস্টুলা। ব্লাস্টুলার কোষগুলো চলাচলের মাধ্যমে মরফোজেনেটিক মুভমেন্টের মাধ্যমে 3টা লেয়ার তৈরি করে, তাকে আমরা কি বলি? গ্যাস্টুলা। এই ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, আমি এমনি জাস্ট দেখাচ্ছি। গ্যাস্টুলা। আর গ্যাস্টুলা তৈরি হওয়া মানে মাতৃগর্ভে যখন গ্যাস্টুলা থাকে তখন কি হয় জানো? 3টা লেয়ার তৈরি হওয়া মানে প্রত্যেকটা লেয়ার থেকে কোনো না কোনো অঙ্গ তৈরি হয়। আমরা একটা বল আকারে জন্মগ্রহণ করতে পারতাম, কেন আমার হাত পা নাক কান চোখ হৃৎপিণ্ড ফুসফুস সমস্ত অঙ্গ তৈরি হলো? কারণ কি, এই গ্যাস্টুলা দশায় যখন 3টা লেয়ার তৈরি হয়ে যায়, প্রত্যেকটা লেয়ার থেকে আমাদের কোনো না কোনো অঙ্গ তৈরি হচ্ছে। ব্রেন তৈরি হচ্ছে এক্টোডার্ম থেকে, চোখ তৈরি হচ্ছে এক্টোডার্ম থেকে, হৃৎপিণ্ড তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে, কিডনি তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে, নটকট তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে, আমাদের ত্বক তৈরি হচ্ছে এক্টোডার্ম থেকে, ডাইজেস্টিভ ট্র্যাকের অধিকাংশ অংশ তৈরি হচ্ছে এন্ডোডার্ম থেকে। তাহলে কোনো না কোনো আমাদের প্রত্যেকটা অঙ্গ কোনো না কোনো স্তরের ফসল মানে উৎপাদন। বুঝা গেছে? তারপর কি হয় তাহলে এখানে লজিক ভাবো, 3টা স্তর যাদের আছে স্যার তাদের অঙ্গ তৈরি হবে, যাদের স্যার 3টা স্তর আছে তাদের অঙ্গ তৈরি হবে। বোঝা যায়নি? যাদের স্যার এই পর্যন্ত স্যার টিস্যু লেভেল, তাদের কি হয়েছে? কলা তৈরি হয়েছে স্যার নিডারিয়া টিনোফোরা পর্যন্ত। যাদের অঙ্গ তৈরি হবে মানে তারপরের পর্ব থেকে প্লাটিহেল মেন্থিস পড়ছে স্যার, ওদের কি হবে স্যার বলো? বিভিন্ন এই অবধি টিস্যু তৈরি হয়েছে স্যার টিনোফোরা পর্যন্ত। টিনোফোরার পরে স্যার প্লাটিহেল মেন্থিস মানে 3টা স্তর, 3টা স্তর হওয়া মানে স্যার অঙ্গ তৈরি হবে। তাহলে হ্যাঁ কি না? অঙ্গ তৈরি মানে কি? বিভিন্ন প্রকার অঙ্গ তৈরি শুরু করবে তারা। এর আগে কিন্তু অঙ্গ তৈরি হয়নি। কথাটা বোঝা গেছে? কলা পর্যন্ত লাস্ট। অঙ্গ তৈরিটা শুরু হবে কাদের স্যার? যখনই মেসোডাম আসবে, 3টা লেয়ার আসবে স্যার, তখনই অঙ্গ তৈরি শুরু হবে। বোঝা গেছে না যায়নি? তাহলে স্যার তাহলে ট্রিপ্লোব্লাস্টিক যারা তাদেরকে কি বলবো তাহলে? হিসাব মতো অর্গান লেভেল, অঙ্গকে ইংরেজিতে অর্গান বলি। তাহলে তাদের সিস্টেম কি লেভেলের অর্গানাইজেশন দেখায়? বলছে অঙ্গ অবধি তৈরি হয়েছে স্যার, ও প্রাণীগুলোর দেহে অঙ্গ আছে, তাহলে লেভেল কি করবো? অর্গান লেভেল। বুঝে যাচ্ছে না? কারণ বোঝা গেছে না যায়নি? আগে ভালো করে বুঝার চেষ্টা। তাহলে স্যার আমরা ট্রিপ্লোব্লাস্টিকের মেম্বার মানেই লিখবে না, এমনি বলছি, লিখে এমনি কনসেপ্ট রাখো, অর্গান লেভেল মানে অঙ্গ তৈরি হয়েছে, লিখবে না। হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে দেখা গেছে, মন দিয়ে শুনবে স্যার, যারা 3টা স্তর আছে না, মানে মেসোডাম থাকা মানে আমরা স্যার সিলোম থাকা উচিত। বলছে স্যার সিলোমটা কি একটু বুঝিয়ে বলুন না? এটাকে বলছি সিলোম। সিলোম মানে কি জানো তো? এটা এন্ডোডাম, এটা আমাদের এক্টোডাম, আর এটা আমাদের মেসোডাম। সিলোম মানে কি জানো? মেসোডাম দ্বারা আবৃত গহ্বরকে বলছি সিলোম। তাহলে সিলোম কাকে বলছি? তাহলে যাদের এইটা কল্পনা করো, যাদের 3টা স্তর চলে আসবে স্যার, তার তাহলে দেহ গহ্বর আসবে।
দেহগহরকে আমরা সিলোম বলি। তাহলে সিলোম কাকে বলছি তাহলে বলো? এ ক্যাভিটি হুইচ ইজ লাইন বাই মেসোডাম, একটা গহ্বর যেটা মেসোডাম দ্বারা আবৃত, তাকে বলি সিলোম। কথাটা বুঝার ভালো করে চেষ্টা করো। সিলোম তাহলে তিনটি স্তর যাদের আছে, মেসোডাম আসা মানে সিলোম আসা উচিত। বোঝা গেছে না যায়নি? আমাদের তাদের ছিল দেখো একটোডাম। তুমি যদি নিডারিয়াটি নোভরাস দেখো, যারা ডিপ্লোপ্লাস্টিক তাদের কিন্তু মেসোডাম তৈরি হয়নি। আর যাদের মেসোডাম আছে তাদের কিন্তু সিলোম তৈরি হওয়া উচিত বলে মনে হয়। বোঝা গেছে না যায়নি? আবার বলবো, ক্লিয়ার? সিলোম কাকে বলি? মেসোডাম দ্বারা আবৃত গহ্বরকে সিলোম বলি। তাহলে যাদের মেসোডাম থাকবে তাদের এই গহ্বরটা থাকা উচিত, তাদের সিলোম থাকবে। বোঝা গেছে না যায়নি? তাহলে ত্রিস্তরীয় যারা, তাদের সিলোম আমরা কল্পনা করাটা উচিত। কিন্তু ত্রিস্তরীয়র মধ্যেও কিছু প্রাণী আছে যাদের সিলোম নেই। দেখো মেসোডাম আছে কিন্তু গহ্বরটা দেখো গহ্বর নেই, পুরো একদম নিরেট। তখন তাকে কি বলবো? অ্যাসিলোমেটা। তারা কারা? প্লাটিহেলমিনথেস। প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় আসে। ত্রিস্তরীয় একটি পর্বের প্রাণী বা পর্বের নাম হলো যার সিলোম নেই, সেটা হচ্ছে কি? প্লাটিহেলমিনথেস। তুমি পড়ে নিয়েছো প্রথম পর্বটা, দেখো এখানের প্রথম পর্ব, ত্রিস্তরীয়র ফার্স্ট পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস, তাই তার সিলোম থাকবে। বোঝা যাচ্ছে না জানি? সিলোমবিহীন একটি পর্বের নাম কি বললাম তাহলে বলো? তাহলে এটা হচ্ছে কি? সিলোম অনুপস্থিত। হয়েছে? তার পরের পর্বটা দেখলে নিমাটোডা, সেখানে দেখা যাচ্ছে স্যার মেসোডামটা টুকরা হয়েছে। মেসোডামটা এখানে যেমন ছিল এই যে বাইরে, মানে একটোডামের ভিতরে, স্যার মেসোডামটা টুকরা হয়ে কতগুলো গহ্বর তৈরি করছে। স্যার প্রকৃত সিলোম কিন্তু এইটা, এটা সম্পূর্ণ গহ্বর। আর এখানে কি হয়েছে? মেসোডাম টুকরা টুকরা হয়ে একটা আলাদা আলাদা ঘর তৈরি করছে, না ভাই ভাই ঠাঁইঠির মতো। বুঝেছো? সব ভাই মিলে একটা সংসার, মানে ঘরটার নাম মেসোডাম আর সিলোম, আর একসঙ্গে হয়েছে সবাই, এটা হচ্ছে কি? মেসোডাম। আর এ বলছে কি? মেসোডামটা টুকরা হয়ে গেছে, টুকরা হয়ে কতগুলো গহ্বর পাউচ থলি তৈরি করছে। এই থলিগুলাকে বলছে কি? সিলোমের মতো গঠন, কিন্তু সিলোম নয়। রবীন্দ্রনাথ সেজেছে কিন্তু রবীন্দ্রনাথ নয়। সেজেছে দেখতে তার মতো লাগছে, কিন্তু রবীন্দ্রনাথের মতো ক্যারেক্টার হবে নয়, তার মতো গুণ থাকবে নয়। তাহলে এই গহ্বরকে কি বলবো তাহলে? সিউডোসিলোম বা ছদ্ম দেহগহ্বর, ছদ্মবেশী গহ্বর, ছদ্ম দেহগহ্বর। ছদ্মবেশী লিখবে না, হয়েছে না হয়নি? ছদ্মবেশী দেহ, আরে ছদ্ম দেহগহ্বর, হয়েছে না হয়নি? তাহলে ছদ্ম দেহগহ্বর কার দেখা যাবে? পরের পর্বটা নিমাটোডা। হ্যাঁ, আস্তে আস্তে সিলোমের অরিজিন চলছে, উৎপত্তি কিভাবে হচ্ছে আমরা দেখছি, যে দ্বিস্তরীয় থেকে কি করে একটা সিলোম তৈরি হয়ে গেল। হয়েছে? তাহলে ছদ্ম দেহগহ্বর কার দেখা যাবে? বা সিউডোসিলোম কার দেখা যাবে বলো? নিমাটোডা। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে তোমাদের, না আরেকবার বলতে হবে বলো? তাহলে নিমাটোডার কি দেখা যাবে? সিউডোসিলোম দেখা যাবে। আর যাদের সিউডোসিলোম দেখা যাবে তাকে বলছি কি? সিউডোসিলোম। এটা ক্লিয়ার হয়েছে? এরপর আমরা পড়বো সিলোমেটা। যাদের সিলোম আছে, কাদের না? তারা অ্যানিলডা থেকে সব আর সিলোম আছে স্যার, এখান থেকে পুরাটা হচ্ছে সিলোমেটা। বোঝা গেছে না যায়নি? তাহলে সিলোমটা আমরা কে থাকলে সিলোম কল্পনা করতে পারি বলো? মেসোডাম থাকলে সিলোম কল্পনা করতে পারি। তো কিন্তু দেখা যাচ্ছে মেসোডাম থাকা সত্ত্বেও আমাদের ত্রিস্তরীয়র প্রথম পর্ব যেটা, তার কোনো সিলোম নেই, তাকে বলছি অ্যাসিলোমেটা। সিলোমহীন একটা ত্রিস্তরীয় পর্বের নাম কি তোমাকে যদি বলে, কি বলবো? প্লাটিহেলমিনথেস। ত্রিস্তরীয় পর্ব বলিনি তোমাদের, অনেক সময় বলে সিলোমহীন একটি পর্বের নাম, তখন তুই বলবো স্যার প্লাটিহেলমিনথেস কেন, এই দুনিয়ার আগের পর্বগুলো সবগুলো। কিন্তু ওইটা তোমাকে বলেনি। কি বলেছে? ত্রিস্তরীয় পর্ব, মানে ত্রিস্তরীয় পর্বের কথা বলেছে। সিলোমহীন উজ্জ্ব আছে ওখানে কথাটা, ত্রিস্তরীয় পর্ব। কি বলবো আগের পর্বগুলো করলে তোমার আমার সমস্যা কি? আরে বাবু বুঝনি একটা জিনিস, যারা বিবাহিত তাদেরই ছেলে পেলে হয়, অবিবাহিতের কখনো ছেলে পেলে হয়। মেসোডাম থাকলে তবে যে সিলোম তৈরি হবে, মেসোডাম নেই তাদের সিলোম কি করে কল্পনা করবো?
বুঝতে পারছো? ওই জন্য ওদের কথা বলে লাভ নেই, ওদের কথা বলেনি। হয়েছে? ব্যাস। এইবার একটু মন দিয়ে শোনো, নাহলে বুঝতে পারবে না। তাহলে স্যার, যাদের সিলমটা থাকছে কেন, এরকম গহর থেকে ভিতরে লাভ কি? তখন বলছে যে স্যার তন্ত্র তৈরি হবে না, ওই যে পৌষ্টিক তন্ত্র, অঙ্গ থেকে তন্ত্র তৈরি হয় না, তার মানে পড়ছি স্যার অর্গান লেভেল পিস্ত যেমন অর্গান লেভেল অঙ্গ তৈরি করছে। অঙ্গটা মানে কি, ধরো ভালো করে শুনো, প্রশ্নটা হচ্ছে কিডনি একটা অঙ্গ, বা ভেবে নাও যে তোমার পাকস্থলী একটা অঙ্গ। আর তন্ত্র মানে কি, পৌষ্টিক তন্ত্র মানে মুখ বিবর গলবিল গ্রাস নালী থেকে শুরু করে পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র একদম মলাশয় পর্যন্ত হচ্ছে কি পৌষ্টিক তন্ত্র। তাহলে এই পৌষ্টিক তন্ত্রের যে নারী সবগুলা, সেগুলা কোথায় থাকবে? ঘরের চেম্বারের মধ্যে রইবে। হ্যাঁ, আবার আমাদের যে শ্বাসতন্ত্রের যে উপাদান কি, নাসারন্ধ্র থেকে শুরু করে গলবিল থেকে শুরু করে ব্রঙ্কিয়াল থেকে শুরু করে দুটো কি ফুসফুস, তাহলে এটা কার মধ্যে আছে? বক্ষঘরের মধ্যে আছে। আমরাই একটু উন্নত প্রাণী, আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকার জন্য আমাদের সিলোম দুভাগে ভাগ হচ্ছে। আর না হলে স্তন্যপায়ী ছাড়া আর নিচের গুলা যারা আছে তাদের একটাই চেম্বার, একটাই গহর। বুঝতে পারছো? পরে আসবো, এটা এবছর বিএসসি তে এসেছিল নার্সিং এ, ডায়াফ্রাম কাদের দেখা যায়, ছাড়ো পরে আসছি, এগুলো পরে পড়ো। তো প্রশ্ন কি বলছি শোনো। তাহলে প্রশ্ন, এই সিলোমটা থাকার উপযোগিতাটা কি? বডির মধ্যে একটা গহর রইবে, এটা হয়। হ্যাঁ, তন্ত্রগুলা কোথায় থাকবে? এই যে পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, বিভিন্ন যে শ্বসন তন্ত্র, এগুলো কোথায় থাকবে? ঘরের মধ্যে থাকবে। এই জন্য সিলোম তৈরি করতে হয়। কথা বুঝতে পারছো না বারানি? লোক বলেনি একটা ঘরে তোর 2-3 জন রোগ, ঘরে নতুন বিয়ে করবো, তাহলে ঘর একটা কর, বউটা কোথায় রইবে? কথাটা বুঝতে পারছো না বারানি? সেরকম ব্যাপারটা। তাহলে একটা গ্যাপিংটা কেন আইসিটি, সিলোমটা কেন তৈরি করতে হচ্ছে? কারণ হচ্ছে তন্ত্র থাকবে, তন্ত্র থাকবে। তন্ত্র মানে কি? তাহলে তোমাকে এই লজিকে ভাবো যে যাদের প্রকৃত সিলোম আছে তাদের বিভিন্ন তন্ত্র তৈরি হয়েছে। মানে কি, ওই যে পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, বিভিন্ন তন্ত্রগুলা কিন্তু গঠন তাদের কিন্তু অলরেডি তৈরি হয়ে যায়। এই তন্ত্রগুলাই স্যার এই ঘরের মধ্যে থাকে। আর এদের স্যার কোন তন্ত্র থাকে না বলে সিলোম লাগেনি। বোঝা গেছে না যায়নি? তাহলে তোমরা বলবে স্যার অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন তাহলে কাদের হবে? স্যার অ্যানিলিডা থেকে শুরু হওয়ার কথা। আর সিলোম যাদের আছে তাদের তন্ত্র গঠিত হবে তো। আরে অঙ্গতন্ত্র বলি আমরা, অঙ্গ থেকে তন্ত্র। পাকস্থলী একটা অঙ্গ, তন্ত্র বললে তোমাকে একদম কি পৌষ্টিক তন্ত্র বললে পাকস্থলীকে বুঝবে না, একসঙ্গে সবগুলা মুখ ছিদ্র থেকে একদম পায়ু ছিদ্র পর্যন্ত যে গঠনটা আছে। তাহলে প্রশ্ন, তাহলে অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন কাদের দেখাবে? যাদের সিলোম থাকবে। হ্যাঁ কি না? যাদের প্রকৃত সিলোম থাকবে তাদের কি দেখাবে বলো? অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন শুরু হয়ে যাবে। সিস্টেম মানে তন্ত্র গঠিত হয়ে যাবে, হয়ে যায় পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, বিভিন্ন তন্ত্রগুলো তৈরি হয়ে যায়। তাহলে এইখান থেকে যা আছে সবার কি হবে বলো? অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখাবে। যারা সিলোমেটা তারা সবাই, হ্যাঁ কি না? তাহলে স্যার আপনি তো অর্গান লেভেলটা ঠিক বলেননি, ক্লিয়ার করেননি। তাহলে স্যার অর্গান লেভেল কার কার হবে? তাহলে এই দুটার হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু না, মন দিয়ে শুনুন। এই যে নিমাটোডা না, এই নিমাটোডা একটু পিকুলার। কি পিকুলার? বলছে এর সেরকম কোন তন্ত্র গঠিত হয়নি স্যার, একটা তন্ত্র গঠিত হয়ে যায়। কি? এর মুখচ্ছিদ্র আছে, ডাইজেস্টিভ সিস্টেম একটা নালী হয়েছে, হয়ে গিয়ে সেই নালীটা আবার এখানেই ওপেন হচ্ছে। মানে লোকের ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্র মনে মুখচ্ছিদ্র পাই ছিদ্র দুটো থাকে তো, এর যেই ছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ করে সেই ছিদ্র দিয়েই মল বেরোয়। এই মেম্বার তাহলে একটা তন্ত্র গঠিত হয়েছে, পুরাপুরি নাই হইলেও একটা তন্ত্র, মানে ডাইজেস্টিভ সিস্টেমটা ইনকমপ্লিট হইলেও, মানে বুঝেছো ইনকমপ্লিট মানে বুঝেছো তো, যে কমপ্লিট না থাকলেও ডাইজেস্টিভ সিস্টেম গঠিত হয়ে গেছে স্যার। একটা খুন করলেও খুনি, আর 1000টা খুন করলেও খুনি, তাকে প্রফেশনাল কিলার বলি, আর একটা খুন করলে তাকে নর্মাল কিলার বলি। বুঝা গেছে না? সেই তো তকমাটা লাগছে কি খুনি, হ্যাঁ, দ্যাট ইজ মার্ডার। মার্ডার না কি বলেছে, বোঝা গেছে না যায়নি? তো প্রশ্ন, তাহলে অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন এই নিমাটোডা থেকে শুরু হয়ে যায়। তোমাকে যদি প্রশ্ন করে যে অমেরুদণ্ডী পর্বের এমন একটি পর্বের নাম বলো যেখানে
অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন শুরু হয়ে যায় বা তন্ত্র গঠন শুরু হয়। প্রথম পর্বটার নাম কি হবে তাইলে? নিমাটোডা। আর তাহলে অর্গান লেভেল কে থাকলো? শুধু প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেসটা কি লেভেল? অর্গান লেভেল। এগুলো মুখস্থ করতে হবে, আমি বুঝিয়ে দিই। মুখস্থ করলে কত তাড়াতাড়ি শেষ হয়ে যেত পড়ানো। আর অর্গান সিস্টেম লেভেল কি হবে? এইখান থেকে শুরু। অর্গান সিস্টেম লেভেল, এটা একটু ব্যতিক্রম, আমাদের লজিকের ব্যতিক্রম। সিলোম থাকলে তন্ত্র তৈরি হবে, হ্যাঁ হ্যাঁ কি না? কিন্তু দেখা যাচ্ছে এই যে সিলোম না থাকা সত্ত্বেও একটা তন্ত্র তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে কে? নিমাটোডা। ক্লিয়ার হয়েছে না? হয়। এই ছিল আমাদের অ্যানিমাল কিংডমের ক্লাসিফিকেশন, তার সঙ্গে কয়েকটা ক্যারেক্টার আমরা পড়ে নিলাম। এরপর আমরা নেক্সট পড়ব। থ্যাংক ইউ।